আক্রমণের প্রতি আক্রমণ, বারবার এই হামলা পাল্টা হামলা এই কারণে চলছে কেননা যেভাবে আমরা দেখতে পেরেছি, দেখুন, এক তো যেটা রাজাগোপাল বাবু একেবারে বিশদে বুঝিয়ে বললেন, দুই হচ্ছে বারবার করে ট্রাম্পের সব জায়গাতে নাক গলানো নীতি আলোচনায় উঠে আসছে। আমি মার্কেট এক্সপার্ট অনির্বাণ দত্তের কাছে এই জায়গা থেকে আসবো। দেখুন, প্রায় 3000 কিলোমিটার দূরের এই যুদ্ধ কিন্তু আমাদের গায়ে এসে পড়ছে সেই আঁচ, কেননা এই বাণিজ্য এবং ভারতের ক্ষেত্রে কতটা প্রভাব পড়তে পারে তাই নিয়ে উদ্বেগে রয়েছে। এই জায়গাটা থেকে অনির্বাণ বাবু দেখুন, চীন আর রাশিয়াকে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি দিয়ে দিয়েছে ইরান, কিন্তু ভারতের জন্য সেটা নয়। হরমুজ প্রণালীর দুদিকে 700-রও বেশি জাহাজ দাঁড়িয়ে রয়েছে, তার মধ্যে 50%ই তেল ভর্তি অবস্থায়। সেক্ষেত্রে ভারতের মতো আমদানি নির্ভর দেশের পক্ষে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়াটা কতটা আশঙ্কা, কতটা উদ্বেগের? মানে তেলের দাম বাড়লে তো সমস্ত কিছুর দাম বাড়তে থাকবে হু হু করে। এটা বড় আশঙ্কার জায়গা। একটা জিনিস মাথায় রাখতে হবে যে 2022-এ আমরা যখন রাশিয়া থেকে তেল কেনা শুরু করলাম, তার আগে অবধি আমাদের ম্যাক্সিমাম তেলটাই কিন্তু মধ্যপ্রাচ্যের জায়গাগুলো থেকে আসতো। আমরা যখন রাশিয়ার থেকে কম দামে তেল কেনা শুরু করলাম, আমরা প্রায় ডেইলি ধরুন 5.1 মিলিয়ন ব্যারেল পার ডে আমরা ইম্পোর্ট করি তেল, তার মধ্যে 1.96 মিলিয়ন ব্যারেল পার ডে আমরা রাশিয়া থেকেই নিতাম। তারপরে ইরাক আছে, তারপরে সৌদি আরব আছে, আমেরিকাও আছে। কিন্তু এই যখন আমরা দেখলাম আমেরিকার শুল্কযুদ্ধ শুরু হলো এবং তারপর থেকে রাশিয়া থেকে আমরা ক্রমে শিফট করে গেলাম, তখন কিন্তু আমাদের অনেক তেল এখন অন্যান্য জায়গা থেকেও আসছে। মধ্যপ্রাচ্যের যে তেলের যে জায়গাটা, এটা কিন্তু পুরো ওয়ার্ল্ডের যে অয়েলের সাপ্লাই চেন সেটাকে ম্যানেজ করে, এবং সেখানে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে সারা বিশ্বের তেলের যে সাপ্লাই চেন সেটাই ডিসরাপ্টেড হয়ে যাবে। আমি খুব সাধারণভাবে বলি, ধরুন কলকাতাতে যদি ভবানীপুরে যোগু মার্কেটে আগুন লাগে বা সেটা যদি বন্ধ হয়ে যায়, আপনি যদি পাশের লেক মার্কেটের থেকে জিনিস কেনেন, তাহলে লেক মার্কেটের দোকানদাররা কিন্তু জিনিসের দাম বাড়িয়ে দেবেন। তো এখানে আমরা যেটা ভাবছি খুব সাধারণভাবে, যে আমরা এখন আবার রাশিয়ার কাছে যাব, রাশিয়াতে কিন্তু আবার তেলের দামটা বেড়ে যেতে বাধ্য। আর আরেকটা কথা হচ্ছে, আমাদের কাছে এখন অপশান যেগুলো আছে, অপশানগুলোর মধ্যে আমরা আমেরিকার থেকে তেল কিনছি, এখন ল্যাটিন আমেরিকা থেকে তেল কিনছি, ওয়েস্ট আফ্রিকার কিছু জায়গা থেকে তেল কিনছি, কিন্তু ভারতবর্ষে প্রায় 88% তেল আমাদেরকে আমদানি করতে হয়, এবং আমাদের যে রিজার্ভ আছে, স্ট্র্যাটেজিক রিজার্ভ আছে, সেটার একটা কিন্তু 40-45 দিন অবধি আমরা টানতে পারবো। আমরা ডেইলি যে আমাদের যে ইনটেকটা হয় সেটা কিন্তু ডিসরাপ্টেড হতে শুরু করবে আর কয়েকদিন পরে। হরমুজ প্রণালী দিয়ে এখন কিছু যে জাহাজগুলোতে মাল যাচ্ছে, সেখানে অলরেডি কিন্তু কিছু ইনটেক হচ্ছে, এমন নয় যে কাল থেকে আমরা হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যাবে না। একটা কথা মাথায় রাখতে হবে যে হরমুজ প্রণালীকে ওরা একটা আমি বলবো একটা শিখণ্ডী হিসেবে জায়গা দাঁড় করিয়ে যুদ্ধটাকে থামানোর বা যুদ্ধটাকে কম্প্রোমাইজ করবার জায়গাতে আসতে চাইছে, কারণ ওয়ার্ল্ডের ইকোনমি কিন্তু পর্যদস্ত হয়ে যাবে। ভারতবর্ষে যদি তেলের দাম বাড়ে, একেবারে আমি আপনাকে থামাচ্ছি অনির্বাণদা, তার কারণ হরমুজ প্রণালী অবস্থানগতভাবে শুধুমাত্র ভারত নয়, বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে কতটা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ তেল অর্থনীতির একটা বড় অংশ নিয়ন্ত্রিত হয় হরমুজ প্রণালী থেকে। আমি একটা প্রতিবেদন আকারে আরো সহজ করে আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করছি, তারপর আমি আবার অনির্বাণদার কাছে ফিরছি। দেখুন কতটা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। আরও বাড়ল ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধের তীব্রতা, আর এর মধ্যে স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান। গত 4 দিনে বেশ কয়েকটি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জব্বারি হুমকি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ, এই অঞ্চল দিয়ে জোর করে যেতে চাইলে আমাদের নেভি ও আর্মি জাহাজগুলিতে আগুন লাগিয়ে দেবে। হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে এই অঞ্চলে আসবেন না। আর তারপরেই কার্যত বন্ধ হয়ে গেছে আন্তর্জাতিক অপরিশোধিত খনিজ তৈল সরবরাহের অন্যতম ট্রানজিট রুট হরমুজ প্রণালী। শুধুমাত্র বন্ধু চীন এবং রাশিয়াকে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি দিয়েছে ইরান। মঙ্গলবার পর্যন্ত পাওয়া খবর, হরমুজ প্রণালীর দুদিকে 700-রও বেশি জাহাজ দাঁড়িয়ে রয়েছে, এর মধ্যে প্রায় 50%ই তেল ভর্তি অবস্থায় রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের মতো আমদানি নির্ভর দেশের পক্ষে হরমুজ প্রণালীর বন্ধ হয়ে যাওয়াটা কতটা আশঙ্কার? কেন এটি এতটা গুরুত্বপূর্ণ? একদিকে পারস্য উপসাগর এবং অন্যদিকে ওমান উপসাগর, যে সরু জলপথ এই দুটি উপসাগরকে যুক্ত করেছে তাকেই বলে স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী। এর পূর্ব দিকে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, কাতার, বাহরিন, কুয়েত এবং ইরানের মতো দেশ। এই দেশগুলি হচ্ছে খনিজ তেলের এক একটা বিশাল ভাণ্ডার, এবং এই দেশগুলি থেকে যে অপরিশোধিত তেল উত্তোলন করা হয় তার সিংহভাগই রফতানি হয় এই হরমুজ প্রণালী দিয়ে।
রাষ্ট্রপুঞ্জের নিয়ম অনুযায়ী উপকূল থেকে সমুদ্রের দিকে 12 নটিক্যাল মাইল এলাকার নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট দেশের হাতে থাকে। হরমুজ প্রণালীর ক্ষেত্রে হরমুজ এবং লারাক এই দুটি দ্বীপ ইরানের নিয়ন্ত্রণাধীন, ফলে স্বাভাবিকভাবেই গোটা হরমুজ প্রণালী কার্যত ইরানের নিয়ন্ত্রণে। হরমুজ প্রণালীর দুদিকের অংশ লম্বায় 50 কিলোমিটার হলেও সবচেয়ে সরু অংশের দৈর্ঘ্য মাত্র 40 কিলোমিটার। তথ্য বলছে বিশ্বের 5 ভাগের 1 ভাগ অর্থাৎ 20% বেশি অপরিশোধিত তেল সরবরাহ হয় এই হরমুজ প্রণালী দিয়ে। সৌদি আরব 38%, সংযুক্ত আরব আমিরশাহী 15%, ইরান 11%, কুয়েত 9%, কাতারের 5% অপরিশোধিত তেল বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছয় এই হরমুজ প্রণালী দিয়ে। বর্তমানে যুদ্ধের আবহে ইরান এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় গোটা বিশ্বে অপরিশোধিত তেল সরবরাহ নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। আমাদের যে স্টক আছে সেটা দিয়ে তো আমাদের বেশি দিন চলবে না। আমাদের যে টোটাল রিকোয়ারমেন্ট তার 90% আমাদের ইম্পোর্ট করতে হয়। অতএব স্টক আমরা আর কত করব, ইম্পোর্ট আমাদের করতেই হবে। এবার মিডল ইস্ট দিয়ে ওই হরমুজ প্রণালী দিয়ে 40% মতো তেল আসে আমাদের যে রিকোয়ারমেন্ট, বাকি 60% অন্য জায়গা থেকে আসে। এবার অন্য জায়গা থেকে তেল আনাটা বাড়াতে হবে, রাশিয়া ফর এক্সাম্পল, ওটা একটা অপশন আমার ধারণা। ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই পরিস্থিতি চলতে থাকলে শীঘ্রই প্রতি ব্যারেলের দাম $100 ছাড়িয়ে যাবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তেলের দামটা বাড়বে। তেল হয়তো আমরা পাবো, কিন্তু দাম নিশ্চয়ই বাড়বে। এবং দাম বাড়লে, তেলের দাম বাড়লে একটা সরাসরি তো জিনিসপত্রের দাম বাড়বে। কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে, আমাদের রপ্তানির সঙ্গে আমদানির তফাৎটা বেড়ে যাবে। অর্থাৎ আমদানির দামটা যেহেতু বেড়ে যাবে, এই আমদানির যদি অনেকটা বেশি হয়ে যায় রপ্তানির থেকে, তাহলে টাকার দামটা কমে যেতে থাকবে। তেল আমদানির পাশাপাশি ইরানের চাবাহার বন্দর নিয়েও চিন্তা রয়েছে ভারতের। চাবাহার বন্দরে ভারতের বিপুল বিনিয়োগ রয়েছে। এই অবস্থায় সেখানে যদি ইসরায়েল ও আমেরিকার যৌথ বাহিনী হামলা চালায়, তাহলে ক্ষতি হবে ভারতের। সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবার সেটা পেট্রোল ডিজেলের দাম যেভাবে ধরুন অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে, অর্থনীতিবিদদের একটা অংশ একটা এস্টিমেট দিয়েছেন কি রকম, যে প্রত্যেক $1 অপরিশোধিত তেলের দাম যদি বাড়ে, তাহলে আমাদের দেশে 50 থেকে 60 পয়সা প্রতি লিটার পেট্রোলের দাম বাড়বে। এবং তাদের আশঙ্কাটা আরো মারাত্মক, এটা বাড়তে বাড়তে 50 টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে। আমি বলছি অনির্বাণদা, এই রকম জায়গায় যদি পরিস্থিতি যায়, আমাদের মতো মধ্যবিত্ত মানুষের তো জীবন ধারণ করা মুশকিল হয়ে যাবে। আমি একটু আশার কথা শোনাই। সেটা হচ্ছে 2024-25 অর্থবর্ষে ভারতবর্ষের সরকারের $137 বিলিয়ন তেল কিনবার জন্য খরচা হয়েছিল। তার পরের বছর, মানে যেটা চলতি অর্থবর্ষ চলছে, তাদের জানুয়ারি অবধি যে ডেটাটা আমরা পেয়েছি, মানে এপ্রিল 2025 থেকে 31 জানুয়ারি 2026, তাতে $100 বিলিয়ন মতো খরচা হয়েছে। সুতরাং খরচা খুব এই বছরে চলতি অর্থবর্ষে বেশি হয়নি। সুতরাং এই অ্যাডিশনাল যে কস্ট হবে সেটাকে সরকার ম্যানেজ করতে পারে, 1 নম্বর। 2 নম্বর, আমাদের ভারতবর্ষের অর্থনীতি রাজনীতি নির্ভর, এবং আগামী 5 রাজ্যের ভোট আছে খুব তাড়াতাড়ি। আমরা দেখেছি ভোটের সময় তেলের দাম বাড়ে না। এর পরে আরও একটা কথা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের অর্থনীতির কাছে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। যেরকম তেলের দাম আন্তর্জাতিক বাজারে বাড়ছে, তার জন্য সরকারের একটা অ্যাডিশনাল আউটফ্লো হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি তেলের দামটা আমি বাড়িয়ে দিই, তাহলে এতদিনের যে অধ্যাবসায়ে সরকার ওই কনজিউমার প্রাইস ইন্ডেক্স, হোলসেল প্রাইস ইন্ডেক্স, জিনিসপত্রের দাম কমানোর জন্য একটা প্রচেষ্টা করেছিল, সেটা কিন্তু লন্ডভন্ড হয়ে যাবে। ভারতবর্ষের অর্থনীতির কাছে চ্যালেঞ্জ কিন্তু বরাবরই মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব। এবং এই বেকারত্বের যে সমস্যা, আপনি দেখবেন যুদ্ধ হওয়াতে ভারতবর্ষের অর্থনীতিতে যেটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে, যারা শিল্পপতিরা ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন, এবং সরকার উদ্যোগ নিয়েছিলেন যে শিল্পপতিদেরকে আরও এনকারেজ করা, কিন্তু প্রাইভেট ইনভেস্টমেন্ট সরকার চাইলেও কিন্তু ভারতবর্ষে কম ছিল। এবং এই যুদ্ধের আবহে ডিমান্ড স্টিমুলেশনটা চাহিদা বাড়ানোর যে সরকারের যে প্রবণতা ছিল, সেটা কিন্তু কমে যাবে, থমকে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে রপ্তানির, আপনি বলছেন না যে রাশিয়ার থেকে তেল কিনবো, খুব সহজে সবাই বলে দিচ্ছেন। আপনি জানেন আমেরিকার আবার যদি এই অঙ্গুলিয়ানে আমরা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলাম বলে আমাদের শুল্কের চাপটাকে কমিয়ে দেওয়া হলো, আপনি কালকে গিয়ে আবার রাশিয়া থেকে তেল কিনবেন আর মিস্টার ট্রাম্প বসে থাকবেন, আবার শুল্ক বাড়িয়ে দেবেন। আর শুল্ক যদি বাড়িয়ে দেয়, তাহলে আমাদের যে রপ্তানির মেন যে আমাদের বিজনেস পার্টনার, সেটা হচ্ছে আমেরিকা,
অভিরূপদা বলছিলেন না যে আমাদের ট্রেড ডেফিসিটটা বাড়ছে, সেটা হচ্ছে আমাদের রপ্তানি করে আমাদের বিদেশি মুদ্রাটা আমরা সঞ্চয় করি, কিন্তু আমাদের ইম্পোর্ট যদি বেড়ে যায়, আমাদের এক্সপোর্ট যদি আমরা না করতে পারি, তাহলে ভারতবর্ষের বাণিজ্য ঘাটতি হবে, বিদেশি মুদ্রার ভাণ্ডারটা কমবে। সুতরাং এত সরলীকরণ করার কোনো জায়গা নেই যে রাশিয়া ইজ দ্য অল্টারনেটিভ। আমরা ভেনেজুয়েলা থেকে তেল কিনছি, ভেনেজুয়েলার তেলটা কি অপরিশোধিত তেল, তার ক্রুড অয়েলের যে আমি বলবো কোয়ালিটি অফ দ্য অয়েল সেটা একটু খারাপ বলে সেটা পরিশোধন করবার খরচা বেশি। জামনগরে যান, জামনগরে অলরেডি এই রিফাইনারিতে ভেনেজুয়েলার তেল পরিশোধন হচ্ছে এবং তাতে হয়তো আমাদের আগামী কয়েকটা দিন ভেনেজুয়েলা থেকে তেল কিনতে হবে, আমরা আমেরিকার থেকে তেল কিনতে হবে। আমাদের রাশিয়া থেকে তেল কিনতে গিয়ে যদি দেখি যে কম্পারেটিভ কস্ট অ্যানালিসিস করে ভারতবর্ষের পুরো অর্থনৈতিক অবস্থাটা খারাপ হয়ে যায়। এবং রাজাগোপালদা বলছিলেন ভারতবর্ষের সরকারের কি উচিত আমেরিকার কাছে গিয়ে যুদ্ধ বন্ধ করবার কথা বা ইরানের কাছে গিয়ে, সেই অর্থে বলছি ভারতবর্ষের সেই রকম কোনো জায়গা নেই। ভারতবর্ষের কাছে প্রধানমন্ত্রী বারবার বলেন আত্মনির্ভর ভারত, ভারত আত্মনির্ভর হয়নি এখনও। আমরা ভোকাল ফর লোকাল বলছি, তাও আমাদের ইম্পোর্ট করতে হচ্ছে। আমরা মেক ইন ইন্ডিয়া বলছি, তারপরেও আমাদের বিদেশ থেকে জিনিস আনতে হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে ওয়েট অ্যান্ড সি এবং ভারতবর্ষের অর্থনীতির স্বার্থে আমরা আমেরিকাকেও ডিস্টার্ব করতে চাইবো না, আমরা ইরানকেও ডিস্টার্ব করতে চাইবো না। আমরা চাইবো আমার আপনার অর্থনীতি, আমার আপনার সমাজনীতি, আমার আপনার শান্তি যাতে বিঘ্নিত না হয় এবং পাকিস্তানের সঙ্গে যাতে আবার নতুন করে কোনো ঝামেলা না হয়। একজন বলছিলেন সিজফায়ারটা উনি করিয়েছেন, ওনাকে যদি আবার বিরক্ত করেন, আবার যদি যুদ্ধ হয়, তাহলে সামরিক খাতে ভারতবর্ষের আবার একটা বড় অংশের ব্যয় একদম, বরাদ্দ আপনি হবে। পাকিস্তানের এবং কথা সেই ক্ষেত্রে বলছিলেন, পাকিস্তানের প্রেসিডেন্ট আজকে অ্যাসেম্বলিতে কি বলেছে অবশ্যই সেই ছবি দর্শকদের সামনে রাখবো, সেই প্রতিবেদন, তার বক্তব্য আমরা রাখবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।